অনেক দিন ধরে আপনাদের অনেক রিকোয়েস্ট আমরা কেন ইনভেস্টিগেশন ভিডিও দিচ্ছি না, ইনভেস্টিগেশন ভিডিও দিচ্ছি না। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ভিডিও আমরা সেইভাবে দিচ্ছি না কারণ সত্যি কথা বলতে প্রপার সেরকম লোকেশন পাওয়া যাচ্ছে না। যে লোকেশনগুলো পাওয়া যাচ্ছে সেই লোকেশনগুলো অনেকেই ভিজিট করেছে। বারবার আপনাদেরকে একই জিনিস দেখানো, জিনিসটাকে monotonous করে তোলা এবং এখন অনেক নতুন, নতুন গেজেটস বেরিয়েছে। সেই গেজেটসগুলো সম্পর্কেও আপনাদেরকে আগে জানিয়ে রাখাটা একটা কর্তব্য। কারণ না হলে অনেক কিছু গেজেটসে অনেক কিছু জিনিস এমন ধরা পড়ে আ যে জিনিসগুলো আ ঠিক যুক্তিসঙ্গত অনেক সময় মনে হয় না বা অনেক সময় বোধগম্যের বাইরে বেরিয়ে যায় আমাদের। তো আ সেই কারণেই মূলত আমরা এতদিন ধরে প্যারানরমাল ইনভেস্টিগেশন একটু স্থগিত রেখেছিলাম। কাজ চলছে, কাজ চলছে না তেমন কিছু না। বাট সেগুলো কোনোটাই আপনাদেরকে সেইরকমভাবে দেখিয়ে ফলশ্রুত কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তো এইজন্যই আমরা এখান থেকে একটু বিরত এবং বাকি কাজগুলো আমাদের যেরকম চলছে একসাথে চলতেই থাকছে। এখন মূলত আজকে যে কারণে আপনাদের সামনে আসা, আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে রাত্রিরে আমরা বেরোবো। ওই মোটামুটি ১২টা ১২:৩০ দিক থেকে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করব এবং এটা দেখব কতটা করা যায়। আজকে আমাদের মূলত দেখা হচ্ছে আ আ আমরা নিমতলা শ্মশান ঘুরবো। আ শ্মশান সংলগ্ন যে এরিয়াটা আছে নিমতলার সামনে এবং পেছন দিকে প্লাস ওখান থেকে যেটা কুমারটুলি শ্মশানের দিকে যেটা যাচ্ছে একদম আপ টু কুমারটুলি শ্মশান। আর বাঁদিকে যদি আপনি দেখেন তাহলে বড়বাজার মল্লিক ঘাট যেটা অনেকেই ডিমান্ড করেছে যে জায়গাটা হন্টেড। তবে আপনাদেরকে আবার জানিয়ে রাখি, নরমালি কি হয় এই মল্লিক ঘাটের ব্যাপারটা বিশেষত যে মল্লিক ঘাটের ব্যাপারটা কি হয়, মল্লিক ঘাটে সবাই বলে হন্টেড, হন্টেড। এখানে বহু লোক এর আগে গেছে। আ কিন্তু মূলত যে ভিডিওগুলো আমরা পেয়েছি, ভিডিও খুব কমই আছে YouTube এ। যে ভিডিওগুলো আমরা পেয়েছি ২-১ জনের, সেই ভিডিওগুলো না শীতকালে এবং মূলত কি হয় শীতকালে গঙ্গার ঘাটটা খালি থাকে, ঠান্ডায় লোকে রাস্তায় ঘুমাতে চায় না, অন্য জায়গায় ঘুমায়। মার্কেটের ভেতরে ঘুমায়। সেক্ষেত্রে পুরো এরিয়াটা খালি পাওয়া যায়। ইনভেস্টিগেশন এর সুবিধা থাকে। আর এখন এই গরমের সময় এই সমস্ত জায়গাগুলো গঙ্গার পাড়ে হাওয়া পাওয়া যায় খুব ভালো। সেইজন্য বহু গরিব মানুষ আ যারা মূলত ওই সংলগ্ন এরিয়াতে থাকেন বা দোকানে চাকরি দোকানদারি করেন বা দোকানের যে কর্মচারী বাজার সংলগ্ন এরিয়ার যে কর্মচারী বা ফুল মার্কেটের যারা বিক্রেতা, তারা অনেকেই আছেন যারা এই গঙ্গার ঘাট কাবু করে সারা রাতটা কাটিয়ে দেন। মানে মূলত ঘুমান, রাত্রিবেলা তাদের ঘুমানোর জায়গা। তো জানি না ঠিক কতটা খালি পাবো, কতটা আপনাদেরকে দেখাতে পারবো। তো আজকে চলুন সরাসরি এরপরে ইনভেস্টিগেশন যেটা হবে, তারপরে আমি আবার নতুন করে আপনাদের সামনে আসছি এবং ইনভেস্টিগেশনের শেষে আপনাদেরকে একটা আমি নতুন ঘটনা বলবো যেটা রিসেন্ট আমার কাছে এসছে। বারুইপুরের একটি ঘটনা। আ গোপনীয়তার জন্য স্থানকাল পাত্র আমি লুকিয়েই রাখবো এটাকে মানে আপনাদের থেকে। কিন্তু ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন সরাসরি বেরিয়ে পড়ি এবার নিমতলা শ্মশান, কুমারটুলি শ্মশান এবং হাওড়া ফুল মার্কেটের ওখানে মল্লিক ঘাটের উদ্দেশ্যে। দাঁড়াও, কম আছে। এখানে কোথাও একটা বেড়েছিল, দাঁড়াও, বাড়ছি। না, এখানে অতটা নেই। দেখছো ময়দা একটু দেখি, এদিকটায় মনে হয় দেখেছিলাম। হ্যাঁ, এখানটায় দেখেছিলাম কোথাও একটা। না, ফ্লাকচুয়েশন আছে কিন্তু এটাকে ধরা যায় না, র্যান্ডম রিডিং দিচ্ছে। তখনই তো 60 দিল। না, স্টেডি পিক আছে। আমারটা স্টেবল আছে। সেরকম কিছু নেই। তুমি এসএলএস ক্যামেরাতে দেখো তো। এদিকে ঘোরাচ্ছে কেন, লোক আছে তো পেছনে।
ওপর দিকে ওঠো, ওই দিকটায়, ওই দিকটায় আমার হাত বরাবর, এই এই তো দিকটায়। এখানেই পাচ্ছ? নিচ্ছে, হ্যাঁ এখানেই নিচ্ছে, এবার এই দিকটায় যাও আস্তে আস্তে। এখানে একদম প্রপার নিচ্ছে। হ্যাঁ নেবে, কারণ এখানে গাছে আছে বসে, দেখলে একটা পাতা ফেললো। কেউ কি আছেন যে আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে চান? আমরা অনেক দূর থেকে এসেছি, এটা আপনার জায়গা, আপনি থাকতে পারেন। যজ্ঞকুণ্ডের কাছে এসো, আমার হাত বরাবর। পাচ্ছ? না, এখানে তো বারবার নিচ্ছে। গাছ টাছের উপরে কিছু আছে। কেউ কি আছেন যিনি আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে চান? আমরা অনেক দূর থেকে এসেছি, এটা আপনার জায়গা, আপনি এখানে থাকতে পারেন, কিন্তু যদি কোনো রকম ভাবে কমিউনিকেশন করতে চান বা কথা বলতে চান তাহলে সামনে আসতে পারেন। সত্যি? এখন পাচ্ছ? হ্যাঁ, বললাম না ওইদিকে আছে কিছু। এই দেখো, দেখো স্বস্তিক। চৌকো মতো একটা কিছু। না 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 না, এই দেখো, এই দেখো, মুভ করছে অবজেক্ট। মাল্টিপল জিনিস আছে। হ্যাঁ, এই দেখো। কিন্তু এখানে কোনো মানুষ নেই। না, এত রাত্রে মানুষ তুমি কোথা থেকে পাবে? না মানুষ নেই, এবং এই জায়গায় আমরা দেখতেও পাচ্ছি নেই। ইএমএফটা কি নেব? ইএমএফটা আমি নিচ্ছি। নাও। তুমি এটা রেকর্ড নিচ্ছ তো? আচ্ছা, বা না, ও তো রেকর্ড কৌশিক কৌশিক করে নিচ্ছে। নিচ্ছে, ঠিক আছে। আমি বলো ঠিক এগোচ্ছি কিনা জাস্ট বলো। আপনারা সকলে অনেকে দেখেছেন, এর আগে অনেকেই এসছে এখানে, অনেকে বলেছে হন্টেড ক্লেম করেছে, কিন্তু এত দূর পর্যন্ত আসেনি কেউ। এই আলো দিও না, আলো দিও না, আলো দিও না। আমরা বোধহয় এই প্রথম কেউ এত দূর পর্যন্ত এখানে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এর আগে বহু জায়গায় অনেক এসএলএস ক্যামেরা স্যাম্পল দেখেছেন বা ডিটেকশন টেস্ট করেছেন, এই প্রথম আমরা প্রপার ওয়েতে এসএলএস ক্যামেরা নিয়ে কি দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি সেটাকে দেখানোর জন্যই আজকে এলাম। দূরে দেখতে পাচ্ছেন, এলাকাটা হয়তো অনেকেই ধরতে পারছে না এটা ঠিক কোন এলাকা। ওই যে দূরে হাওড়া স্টেশন এবং এই হাওড়া ব্রিজ, এর আগে অনেকেই ক্লেম করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে হাওড়া সেই ফুলের মার্কেটের পাশে বিখ্যাত ঘাট। আমি যেহেতু গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো ফলো করার জন্য আমি নামটা বলছি না। স্বস্তিক, পাচ্ছ দেখতে? আমি দেখতে পাচ্ছি, আমার এখানে রিডিং দিচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি। ভাই আমার গুজবাম্পস দিচ্ছে, পুরো লোম খাড়া হয়ে যাচ্ছে। দেখি 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 দেখি। আমি প্রপার ফিল করছি এখানে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, তুমি যেখানটা আছো ওখানে, ওখানে মুভ করে গেল। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি যেটা কারণ হচ্ছে তোমার ভীষণ মানে ড্যাম্প আর আবর্জনা জমানো আছে, অ্যাট্রাক্ট করছে। তারপরে শেডস। আপনাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ইনভেস্টিগেশন নতুন কোনো ভিডিও আসছে না কেন, কেন ভিডিও আসছে না। অ্যাকচুয়ালি নিজেদের সময় হয়ে উঠছে না যে কোনো জায়গায় লোকেশনে যাওয়া হবে। তো আজকে অনেকদিন বাদে আমরা ডিসাইড করলাম যে আমরা আলটিমেটলি কলকাতা যে সমস্ত জায়গাগুলো আছে, যেগুলো আপনারা অনেক জায়গায় দেখেছেন হন্টেড বলে বলা হয়েছে, তো সেই জায়গাগুলোর মধ্যে এই ঘাটটি একটা। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কভার করলাম হচ্ছে এখান থেকে ফুল মার্কেট থেকে নিয়ে আপ টু আপনার কাশীমিত্র ঘাট পর্যন্ত, বাগবাজার। তো ওখানেও আমরা কিছু ট্রেস পেয়েছি। ওটা কুমারটুলি। সরি, কুমারটুলি। তো ওখানেও আমরা কিছু ট্রেস পেয়েছি, আপনাদেরকে সেটাও দেখাবো প্রমাণ এসএলএস ক্যামেরাতে। ওখানে আমরা ইএমএফ ফ্লাকচুয়েশন পেয়েছি খুব হাই রেটে। কিছু জিনিস ফিল করেছি, সেগুলো তো বলে বোঝানো সম্ভব নয়। তো যে জিনিসগুলো আমরা যে দেখলাম মেনলি সমস্তটা বলে বোঝানো সম্ভব নয়। যতটা আমরা পারবো আপনাদেরকে পাঠাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। কিছু ভিডিও এভিডেন্স আমরা পেয়েছি, ফুটেজ পেয়েছি। এখন এটাকে ভূত বলবো না এনার্জি বলবো না এন্টিটি বলবো, সেরকম ডিটেল কোনো ক্লারিফিকেশন আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, পেয়ে উঠিনি।
ক্যামেরা খুলে দিয়েছে। তো এখনো পর্যন্ত ডিটেল আমরা কিছু পেয়ে উঠিনি, রাত্রির প্রায় অনেকটা হয়ে এসছে, আমাদেরকে এবার ব্যাক করতে হবে আস্তে আস্তে। অনেকটা সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি অলরেডি, খালি খোঁজার চক্করে, কেননা বুঝতেই পারছেন এত লোকের মাঝখানে বা এই রাত হলেও এই জায়গাটা এমন, সেই জায়গাতে প্রচুর, যত রাত বাড়ে এখানে লোকের আনাগোনা বাড়ে। সেই ক্ষেত্রে এখন তো আর সেই রকমভাবে প্রপার আপনাদেরকে সেই পরিবেশ আমরা তুলে ধরতে পারবো না, তবুও চেষ্টা করলাম আপনাদেরকে যতটা দেখানোর জন্য বা যতটা আমরা দেখাতে পারি। ইএমএফ এর হাই ফ্লাকচুয়েশন, এসএলএস ক্যামেরাতে কি করে অবজেক্ট দেখা যায় বা এন্টিটি, মানে হিউম্যান এন্টিটি, নন হিউম্যান এন্টিটি কি করে বোঝা যায়, বা কিভাবে ক্যাচ করে ক্যামেরা, বা আমরা অ্যাকচুয়ালি কি দেখি। কারণ প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সবসময় আমরা একটা কথা শুনি যে গেজেট বেস হয়, সবসময় তো আমরা সবকিছু, অনেক কিছু থাকলেও আমরা দেখাতে পারি না। দেখুন, যেটা দেখছি সেটা তো আমাদের বানানো কিছু না, সম্পূর্ণটা গেজেট ওরিয়েন্টেড। আপনাদেরকে গেজেট দিয়েই শো করার চেষ্টা করলাম। আপনারা আরও বারবার দেখুন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। স্বস্তিক আছে আজকে আমাদের সঙ্গে, কৌশিক আছে ক্যামেরায়। স্বস্তিক, তুমি কিছু বলো, মানে আজকের ফিলিংসটা কিরকম, কেমন আমি লাগলো? এগুলো ডিটেলসে বলে দেবো। এখন বলে দাও না, এখানে বলে দাও, একটা বাইট নিয়ে নাও। বেসিক্যালি এখানে যেগুলো দেখতে পেলাম, এখানে সম্ভবত যজ্ঞ বা সাধন ভূমি আছে বলে তার সাথে রিলেটেড জিনিস আছে। খুব খারাপ বা কিছু আছে বলে আমি একবারও বলবো না, ভালো জিনিসই পেলাম। হ্যাঁ, এবং এখানে সম্ভবত মুন্ডাসন আছে। আর কুমারটুলিতে যেগুলো পেয়েছিলাম তার মধ্যে মাল্টিপল টাইপ অফ জিনিস ছিল, কিছু বাচ্চা ভূত ছিল, সম্ভবত ওখানে বাচ্চার খবর দেওয়া হয়েছে ওগুলো। সে বিষয়গুলোই আমি আরও পরে ডিটেলসে আলোচনা করব। এটাই আপাতত এখানে আপাতত আজকে এখানেই কাট করছি। এরপরে সেদিনকে আমরা কি কি দেখেছিলাম, কি কি পেয়েছিলাম, কিরকম আমাদের ফিল হয়েছে, সেটাকে আমি ভিজুয়ালি যখন বসবো এই ফুটেজগুলোকে নিয়ে আমরা আরও দেখবো কি কি অ্যাকচুয়ালি হলো, কি থাকবে, কি দেখাতে পারি, কোনটা দেখানো যাবে না, ইউটিউবের কিছু গাইডলাইনের জন্য। তো সেই সমস্ত জিনিসগুলোকে এডিট করে যখন আমরা এরপরে বিশ্লেষণ করবো এবং ফাইনালি আপনারা দেখতে পাবেন, সেখানে অনেক কিছু আমি ডিটেলে বলবো। এবং আমার কাছে একটা ঘটনা এসছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, তুলে ধরবো। আপনারা অনেকবার করে গল্প শুনতে চাইছেন বা ঘটনা শুনতে চাইছেন, গল্পের থেকে বেটার আপনারা ঘটনা শুনতে চান, সত্য ভৌতিক ঘটনা। সেরকম একটা ঘটনা আমার কাছে রিসেন্টলি এসছে, সেটাও আপনাদেরকে তুলে ধরবো। এবং আজকে আপনাদেরকে আরেকবার বলছি, আমরা আজকে কভার করলাম হাওড়া ফুল মার্কেট থেকে আরম্ভ করে কুমারটুলি শ্মশান পর্যন্ত, নিমতলা শ্মশান, সেখানেও আমরা কিছু জিনিস পেয়েছি, দেখেছি, দেখার চেষ্টা করেছি। কিছু জিনিস পেয়েছি, যেখানে যেটা পেয়েছি সেটা আপনারা সরাসরি এরপরে ভিডিওতে দেখতে পাবেন। নমস্কার। ইনভেস্টিগেশন করে আসার পরে এখন প্রায় ভোরবেলা, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আজকে বাড়ি চলে যাব, গিয়ে তারপরে আবার পরে এসে ইন্ট্রোটা দেবো। তারপরে মনে হলো না, আজকে যাই, গিয়ে আর ঘুমালে আর ইন্ট্রো দেওয়া হবে না, তাই জন্য ইন্ট্রো বলছি, মানে ভিডিওটা সম্পর্কে বলা হবে না, তাই জন্য আরেকবার নতুন করে সেট আপ করে বসা হলো। এখন সবাই আমরা ক্লান্ত, উল্টো দিকে কৌশিক প্রায় ঢুলে পড়ছে। তো আমরা এসে দেখলাম ভিডিওগুলো। আচ্ছা, আজকে মূলত আপনাদের সঙ্গে যেটা বলবো, আমরা আজকে দুটো গেজেটস ক্যারি করছিলাম। এর আগে আপনারা দেখেছেন মোশন সেন্সর আমাদেরকে ইউজ করতে, ইএমএফ ডিজিটাল ফরম্যাট ইউজ করতে। আজকে একটু অন্য ইএমএফ আমরা ইউজ করেছি, এবং ইএমএফ মিটার, এবং তার সঙ্গে এসএলএস ক্যামেরা ইউজ করছি। মূলত এই দুটো গেজেটসের উপরে বেস করে আমরা কাজ করছিলাম। এখন আপনাদের মানে অনেকের কোশ্চেন, এসএলএস ক্যামেরাটা কি, আপনি যে বারবার করে বলছেন। তাহলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এসএলএস ক্যামেরা হচ্ছে এমন একটা ক্যামেরা, যে ক্যামেরাতে আমরা যেটা নর্মাল চোখে যেটা দেখি, ক্যামেরা ডিসপ্লেতে তাই দেখা যায়। কিন্তু এই ক্যামেরার একটা স্পেশাল গুণ হচ্ছে, যে কোনো ক্যামেরায় আমরা যেটা সাধারণ চোখে দেখতে পারি না, স্পিরিট বলুন, এনার্জি বলুন, যে কোনো জিনিস, সেটা কিন্তু ক্যামেরায় চোখে পড়ে। সেটা মেবি হতে পারে নাইট ভিশন, মেবি নন নাইট ভিশন, যে কোনো ক্যামেরাতে চোখে পড়ে। কিন্তু এসএলএস ক্যামেরার ক্ষেত্রে কি হয়, এসএলএস ক্যামেরা স্পেশালি হিউম্যান বডি হোক, নন হিউম্যান বডি হোক, যেটাই হোক, যে কোনো ধরনের স্পিরিট, এনার্জি, তার যে অবয়বটাকে, সেটাকে হিউম্যান স্ট্রাকচারে দেখিয়ে দেয়। দেশলাই কাঠির মতন ছোটো ছোটো পিসকে জুড়ে যদি একটা স্ট্রাকচারকে কভার করা হয়, আউটলাইন, মানে একটা হিউম্যান বডির যদি আউটলাইন আমরা কভার করি, তাহলে ঠিক যেরকম হবে, ঠিক এসএলএস ক্যামেরার কাজটা হচ্ছে ওই রকম। সেই অবয়বটাকে মার্কিং করে দেখিয়ে দেয় যে ওখানে কোনো কিছু আছে নাকি। আজকে চলুন প্রথমে আমরা যেগুলো কালকে দেখতে পেয়েছি, এখন আপনি এনার্জি বলবেন না কি বলবেন, সম্পূর্ণটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম, আপনারা দেখতে চেয়েছিলেন। চলুন দেখে নিই প্রথম ফুটেজ।
ইয়ে করে দাও হ্যাঁ। দেখছো, ধরছে ধরছে। এনার্জি ফিল্ড হাই। ধরছে 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 ধরছে। তুমি এটাকে নাও, এনার্জি ফিল্ডটা দেখেছো? দেখো বাড়ছে, দেখো এনার্জি ফিল্ড ঠিক এই হাইট থেকে এই এখানে হাইটের মধ্যে। একটা ধরছে কিন্তু হ্যাঁ। একবার ধরলো, মুভ করছে দেখতে পাচ্ছি হ্যাঁ। কিন্তু। এখানে আমরা ছাড়া যদি অন্য কেউ প্রেজেন্ট থেকে থাকেন, এটার ফ্রিকোয়েন্সিটা আপনি 70 বা 80-তে করে দেখাতে পারবেন? 70 to 80, 70 থেকে আর এটা 80 বাচ্চা ভূত। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই অ্যাবান্ডেন্ট বিল্ডিং, অথচ এখানে চলো চলো চলো, এখানে মনে হয় বাচ্চা পোঁতা আছে। ধরছিল, দাঁড়াও ইএমএফ দেখবো? দেখো তো। এই দেখো কেউ নেই কিন্তু এখানে কেউ শুয়ে আছে, ধরা দিল। ওই তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই ঘোর না, ভালো হবে একটু ঘোর, ভালো করে ভিডিও দে। হ্যাঁ নাচছিস, নাচ আরেকটু নাচ, এখানে আয়। হ্যাঁ ঠিক আছে, নাচ। এই দুটো। তোর ভাইকেও ডাক, না বোন। নিচে যাচ্ছে দেখো, বাচ্চা ভূত এটা। করো, যেগুলো লাগবে না সেগুলো আমরা কেটে দেবো। একটা জিনিস বোঝো, এতগুলো পিলার রয়েছে। এই ঝুপড়িটা নিকে দিয়ে চলো। কিচ্ছু নেই দাদা। তখন ছিল, এখন নেই। এখানে একটা ইয়ে দিচ্ছি এগো তো এগো তো, চলো এগো তো। দেখে গাড়ি আছে কিন্তু না না, ওটা তো লোক যাচ্ছে তাই জন্য। জাস্ট টু ক্ল্যারিফাই, এর ভেতর কিছু কিন্তু এই- নেই। দেখো লাইট ফেলছে, এখানে কিন্তু কোনো প্রাণী নেই। ব্যাংক ওই দেখো লাইট মারলে চলে গেল, বন্ধ হয়ে গেল। লাইট সরা। এই দেখো অন্ধকার হলেই ধরছে, এই দেখো। এই তো কিছু। এই জায়গাটায় কিন্তু যোগিনী সিদ্ধি হয়েছিল। রেকর্ড মারো। রেকর্ড চলছে, ধরছে কিছু একটা, দেখি তো গিয়ে চুপচাপ। ঝট করে ধরা দিচ্ছে, দিয়ে সরে যাচ্ছে। এই দেখো। এই যে ধরছে 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 ধরছে। এই দেখো ধরলো, দেখলে এইমাত্র। এই যে এই যে এই যে এই যে ওই দেখো অনেকগুলো। পিওর ট্রেস, সলিড প্রুফ, এটা সলিড এভিডেন্স। এখানে কিন্তু তোমার যোগিনী সিদ্ধি হয়েছিল একজনের। পঞ্চমুন্ডি আছে এখানে। এতক্ষণ আপনারা দেখলেন এসএলএস ক্যামেরার এই ফুটেজটা। আপনারা এনার্জি ফিল্ড বলতে পারেন, এনার্জি বলতে পারেন, স্পিরিট বলতে পারেন, নেগেটিভ স্পিরিট বলতে পারেন, নেগেটিভ এনার্জি বলতে পারেন। সবটাই আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আমাদের দেখার বিচার্য, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্য ছিল, তাই জন্য দেখালাম। এই যে এতক্ষণ যে আপনারা সিনটা দেখলেন, এটা হচ্ছে কুমারটুলি শ্মশান সংলগ্ন এরিয়ার বাঁদিকে বিভিন্ন রকম ছোট ছোট মন্দির,
এবং ডান দিক বরাবর রেল লাইন। রেল লাইনের পাশে যে ফুটেজগুলো আমরা পেয়েছিলাম, কারণ ওখানে বহু লোক মানে মারা যান রেলে কাটা পড়ে। সেই কারণে কথিত আছে যে ওখানে প্রচুর স্পিরিট রাত্রিবেলা দেখা যায়। এবং এই মানে ফুটেজটা আপনারা যখন দেখছিলেন, তখন মোটামুটিভাবে রাত্রির ১:৩০ থেকে ২:৪। এখানেই এই কুমারটুলি সংলগ্ন শ্মশান সংলগ্ন একটি মন্দির আছে, যেখানে একটি মা কালী প্রতিষ্ঠিত আছেন, একটি বজরংবলী আছেন, তার পাশে বাবা লোকনাথ পূজিত হন। ৩ জনেরই মূর্তি স্থাপন করা আছে। আচ্ছা, যদি ধরে নিই এসএলএস ক্যামেরা একদম ঠিক ডিটেকশন দিচ্ছিল, তাহলে এবার যে ফুটেজটা আপনারা দেখতে চলেছেন সেখানে দেখবেন বজরংবলীর মূর্তি বরাবর সেটায় মুভমেন্ট আছে এবং সেটা একটা স্ট্রাকচারাল, মানে আউটার বডি একটা স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন। এবং যদি ধরে নিই এনার্জিটাকেই এসএলএস ক্যামেরা ডিটেক্ট করে, তাহলে বজরংবলীকে আপনারা দেখতে পাবেন, যেখানে এসএলএস ক্যামেরা স্ট্রাকচার করে দেখাচ্ছে। পাশে মা কালী আছেন, তার পাশে লোকনাথ বাবা আছেন, সেটাও একটা হিউম্যান বডি স্ট্রাকচার। এসএলএস ক্যামেরাকে আমরা ওটা দিয়েও ওখানেও ফোকাস করার চেষ্টা করেছিলাম, কিন্তু শুধুমাত্র বজরংবলীকেই ফোকাস করেছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বজরংবলী ওখানে সব থেকে বেশি জাগৃত এবং এনার্জেটিক যে ফিল্ডটা, সেটা বজরংবলীর ভেতরে সব থেকে বেশিভাবে প্রভাবিত বা প্রবাহিত, যে কারণে ওটাকে ধরেছে? চলুন আপনারা নিজের চোখেই দেখে নিন ফুটেজটাকে। এটাকে রেকর্ড করা যায়? এই তো করছি আমি, তুমি ভাবো এখানে কিন্তু পঞ্চমুণ্ডী আসন আছে তন্ময়। দেখো এটা এখানে আরেকটা ধরছে, আরেকটা ধরলে এই দেখো। বলছিলাম না, মানে এখানে বজরংবলী খুব জাগ্রত, এটাই বোঝা যাচ্ছে। দেখেছো পাশে বাবা লোকনাথ আছে, মা কালী আছে, পঞ্চমুণ্ডী আছে, কোনো ট্রেস নেই কিন্তু দেখো। এই এখানে দেখো, এই দেখো আরেকটা ধরছে, আরেকটা এখানে আরেকটা ধরছে। ধরছে। এইদিকে আরেকটু মুভ করো। এই যে, দেখো, এই দেখো, এই এখানে দেখো, আছে এই দেখো, এই spirit। দেখো। কিন্তু এখানে কোনো মানুষ নেই, নেই। ইনহিউম্যান এন্টিটি আছে, দেখো দেখতে পাচ্ছি। এগো। এতক্ষণ ধরে আপনারা ভিডিও দেখলেন, প্যারানরমাল ইনভেস্টিগেশন দেখতে চান, দেখতে চান, দেখতে চান। এটা ছোট করে আপনাদের জন্য আজকে বেরিয়েছিলাম, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। এবার সরাসরি চলে আসি ঘটনায়। এই ঘটনাটা এসছে বারুইপুর থেকে। জানি না এটাকে কি ব্যাখ্যা দেব, কি আখ্যা দেব, কি বা নাম দেব, আমি এটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। সরাসরি চলে আসি ঘটনায়। ঘটনাটা হচ্ছে এরকম: মা, বাবা, ছেলে, ৩ জন ফ্যামিলি মেম্বার মধ্য কলকাতায় থাকতেন। হঠাৎ করে একটি বাড়ি খুব কম টাকায় পান বারুইপুর সংলগ্ন একটি এরিয়ায়। আমি এরিয়াটা গোপন রাখলাম ওনাদের প্রাইভেসির কারণে। তো যখন ওনারা পান, খুব অল্প টাকায় এটাকে পান, ২.৫-৩ কাঠা জমির ওপরে বাড়ি। এরপরে যখন ওই বাড়িতে ওনারা যান, গিয়ে থাকতে শুরু করেন, প্রত্যেক দিন, মানে প্রথমেই তো গিয়ে হয়নি অ্যাক্টিভিটিটা। প্রথম কিছুদিন ছিলেন, কিছুদিন সময় কাটিয়েছেন বাড়িতে। প্রায় মাস ৬ পর থেকে যেটা শুরু হয়, বাড়ির লোক বিভিন্ন রকমভাবে অসুস্থ হতে শুরু করে এবং তারপরে পারিবারিক কলহ, অশান্তি শুরু হতে থাকে ৩ জনের ভেতরে। বাড়িতে কিন্তু এমন কোনো ফ্যামিলি মেম্বার নেই। যে ছেলেটির ঘটনা বলছি, যার থেকে শোনা ঘটনাটা, যে যোগাযোগ করেছেন বা যিনি যোগাযোগ করেছিলেন বলা ভালো, তিনি যেটা বললেন সেটা খুব চাঞ্চল্যকর। এটা হতে হতে ছেলেটি একটি ভালো জায়গায় চাকরি করতেন, প্রাইভেট ফার্মে। তার চাকরির ওপরে এটার প্রভাব পড়তে থাকে বিভিন্ন রকমভাবে। তাদের কালিকের সঙ্গে অশান্তি হচ্ছে, যে আউটপুটটা দিতে চাইছে কাজের প্রতি সেটা দিতে পারছে না, বাড়িতে রেগুলার অশান্তি হচ্ছে, কিছু না কিছু নিয়ে ছোটোখাটো কিছু জিনিস নিয়ে গন্ডগোল হতে হতে সেটা বিশাল আকার ধারণ করছে। এরপর খুব অশান্তি ফেস করার ফলে আমাদের এই বাড়ির মা বা বাবা দেখবেন ওরা একটু তন্ত্র বা এই লোকাল মন্দির টন্দির একটু পছন্দ করেন। তো সেই রকমভাবেই ওনারা একটি লোকাল মন্দিরে যোগাযোগ করেন এবং সেখানে যিনি তান্ত্রিক ছিলেন তিনি বলেন
ওই জমির মধ্যে কিছু জিনিস পোতা আছে। কি জিনিস পোতা আছে কেউ বলতে পারেননি। যখন জিজ্ঞেস করা হয় যে কোথায় আছে, তখন বলেন আমি এখান থেকে বলতে পারবো না, আমাকে জমিটা গিয়ে একবার ভিজিট করতে হবে, চেক করতে হবে, চেক করে আমি বলবো। যথারীতি ওনারা একটু ভীত হন, সন্তুষ্ট হন, চিন্তামগ্ন হয়ে পড়েন, কি হলো কি হলো। তো এরপরে একটা ডেট করা হয়, সেই তান্ত্রিক আসেন। যথারীতি উনি জমির চৌহদ্দি ক্রস করেন না, উনি পাঁচিলের সামনে আসেন, মেন গেট থেকে ঢোকার আগেই পা দিতে গিয়ে বলেন আমি ঢুকতে পারবো না এই জমিতে, এই জমিটি অভিশপ্ত। তখন বাড়ির লোক বেরিয়ে এসে বলেন তাহলে কি হবে আপনি যদি না করে দেন। বলেন এখানে আমি কিছু করতে পারবো না, এই জমি থেকে একটু মাটি নিয়ে আমাকে দিয়ে যাবে, আমার কাছে নিয়ে যাবে, আমি ওখান থেকে যা করার করে দেবো, তারপরে যেরকম যেরকম বলবো তোমরা সেরকম সেরকম করবে। এবং এই জমির ভেতরে দানবের বাস আছে, এটি মহিলাকে বলেন। এবং যখন উনি আসেন তখন বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিলেন না। এবং এই মহিলা যখন ওনার কাছে যান, ওই তান্ত্রিকের কাছে যান, তখনও বাড়ির লোককে না জানিয়ে উনি যান। খুব স্বাভাবিকভাবে যখন এরকম ঘটনা ঘটেন উনি খুব টেনশনে পড়েন। রাত্রিবেলা যখন ছেলে এবং স্বামী বাড়িতে ফেরে তখন ওনাদেরকে পুরো ডিটেলটা জানান। খুব স্বাভাবিকভাবে ছেলেটি মানতে চাননি, ছেলেটির বাবাও মানতে চায়নি যে এই রকম কিছু হয় বলে। মা খুব হতাশ হয়ে পড়েন এবং ওনাদেরকে বারণ করা হয় স্ট্রিক্টলি যে এরকম কারোর কাছে গেলে এই জমির আরও ক্ষতি করে দেবে, তার থেকে যেও না বলে মাকেও ভয় দেখায়। মা আর যাওয়ার সাহস করে ওঠেননি। বাড়ির ঠিক বাঁদিক বরাবর এবং বাড়ির পেছন দিকে একটি বড় ভ্যাকেন্ট জমি আছে, যে জমিটা পুরো জঙ্গলে ভর্তি এবং বেশ কিছু বড় বড় গাছ আছে। তার মধ্যে বাবলা গাছ আছে, একটি নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে। তো পুরো জঙ্গল হয়ে পড়ে রয়েছে এবং এমন জায়গায় গাছগুলো রয়েছে সেইখান থেকে হয়তো কেউ ফলও কোনোদিন পেরে খেতে পারবে না। তো এরপরে যেটা শুরু হয়, এরও মাস ৩-৪ পর থেকে, তার যেহেতু কোনো কন্ট্যাক্ট করেনি, কোনো কিছুই করে হয়ে ওঠেনি, মাস ৩-৪ পর থেকে মাঝে মধ্যেই রাত্রিবেলা ১২টা, ১টা, ২টো এইরকম সময় মনে হয় বাড়ির চারপাশে কেউ দৌড়ে বেড়াচ্ছে এবং শুকনো পাতার ওপর থেকে হেঁটে গেলে ঠিক যেরকম সাউন্ড হয় সেই রকম সাউন্ড হচ্ছে। দৌড়ে কেউ ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে, বা কখনো মনে হচ্ছে বাড়ির পেছন দিক থেকে দৌড়ে এসে বাড়ির বাইরে বেরিয়ে গেল বিভিন্ন সময়। এবং বাড়িটি যেহেতু একতলা, সেই কারণে জানলার পাশেই, খাটের পাশে একটি জানলা আছে, সেই জানলা থেকে মনে হয় এবং বহুবার খোলার চেষ্টা করেছেন, কোনো কিছু দেখতে পাননি। এবং যখন এইগুলো হয় তখন বাইরে নাকি খুব কুকুর ডাকে। এই ধরনের ইনসিডেন্ট হয়, কোনো কিছুই চোখে পড়ে না, ভুল ভেবে ওনারা ইগনোর করেন জিনিসটাকে। এর পরবর্তীকালে যেটা হয় সেটা হঠাৎ করে সন্ধেবেলার পর থেকে খুব আষ্টে গন্ধ হতে থাকে, সারা বাড়ি জুড়ে একটা আষ্টে গন্ধ। এবার হয়তো শনিবার দিন নিরামিষ খাচ্ছে বাড়িতে, সেদিনকে মাছ মাংস কোনো কিছুরই ছোঁয়া নেই বাড়িতে, তারপরেও একটা আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে বাড়ি থেকে। সেটাকে ওনারা ইগনোর করেন, ভাবেন হয়তো পাশেই হয়তো কেউ কিছু করছে, বা রাস্তা থেকে হয়তো কুকুর ফুকুর মাছটা চেনে, পচা মাছ ফাছ বাজার থেকে এনে হয়তো মুখে করে ফেলেছে, সেই জন্য আষ্টে গন্ধ বেরোচ্ছে। কিন্তু শনি মঙ্গলবার হলেই কেন এই আষ্টে গন্ধটা বেরোয়, এটা একটা বোঝার ভুল হয়, বা নিজের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য হয়তো ইগনোর করে থাকেন ওনারা। মানে এটাই বোধহয় বলা বেটার হবে, ওনারা ইগনোর করছিলেন জিনিসটাকে। এর কিছুদিন পর থেকে যে অসুবিধাটা হয়, সে অসুবিধাটা হয় হচ্ছে বাড়ির যে কোনো মেম্বার যখনই খেতে বসছে, ভাতের হাঁড়ি থেকে ভাত বেড়ে দিচ্ছে, বা যে কোনো খাবার খেতে বসছে, একদম টাটকা খাবার বানিয়ে যখন খেতে বসছে, কারোর না কারোর পাতে চুল পড়ছে, পড়ছেই পড়ছে। এই করতে করতে একবার ছেলেটি নিজে সিভিয়ার ডায়রিয়া হয়ে যায় ছেলেটির নিজের, ছেলেটিকে হসপিটালাইজড হতে হয়। এবং এমনভাবে ডায়রিয়া হয়, মানে মানে ডাক্তারও হাল ছেড়ে দিয়েছিলেন একটা সময়ের পরে, যে পেশেন্টের যা কন্ডিশন হচ্ছে তাতে যে কোনো সময় একটা কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভগবানের আশীর্বাদে সেরকম কিছু ঘটনা ঘটেনি, বাট ছেলেটি হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরে। এরপরে ছেলেটি
এবং ছেলেটির মা মাঝে মধ্যেই ওনাদের মনে হতো বাড়ির ভেতরে বিভিন্ন রকম শ্যাডো মুভ করছে, কখনো সেটা বাথরুমে, কখনো সেটা বেডরুমে, কখনো বা মনে হচ্ছে বাড়ির মেন গেট খোলা থাকলে কেউ যেন মেন গেট থেকে উঁকি মেরে দেখে পালিয়ে যাচ্ছে, দেখে সরে যাচ্ছে। এমতো সময় বাড়ির লোক সবাই ভীত হয়ে পড়ে এবং কি দেখছে, কেন দেখছে। এরকমই একটা সময় যখন আপনাদেরকে এই ঘটনাটা বলছি আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। তো এইরকমই একটা সময় হঠাৎ করে একদিন ছেলেটি রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে ঘুমাচ্ছিলেন। এরপরে মাঝরাত্রে তার প্রচণ্ড জোরে টয়লেট পায়। সময়টা আনুমানিক 2টো থেকে 2:30। উঠে গিয়ে যখন টয়লেটে যেতে যায়, টয়লেটে ঢুকতে গিয়ে সে আচমকা ছিটকে বাইরে বেরিয়ে আসে। সে দেখে টয়লেটের ভেতরে কোনো একজন মহিলা হাঁটু গেড়ে মাথা নিচু করে এবং চুলগুলো সামনের দিকে রেখে বসে গোঙানিতে কাঁদছেন, গোঙানির স্বরে কাঁদছেন। ছিটকে বেরিয়ে আসে, দৌড়ে ঘরে ঢুকতে যায়, নাড়া লেগে টেবিল থেকে জলের জাগটা পড়ে যায় নিচে। শব্দে বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। কি হলো কি হলো? বেরিয়ে এসে ছেলেটিকে দেখে চোখ বিস্ফারিত, তার চোখ দরদর করে ঘামছে আর তার নিঃশ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ছেলেটি, যেন ছেলেটি এমন কিছু দেখে ফেলেছে যেটা তার দেখার ছিল না। ছেলেটি বহুদিন ধরে আমাদের ইউটিউবের বহু চ্যানেল ফলো করে এবং আমাকে বহু দিন ধরে ছেলেটি দেখছে, জানে আমি এই ধরনের কাজ করি। ছেলেটি বাড়ির লোককে জানায়। বাড়ির লোক যখন ঢোকে সেই বাথরুমে আর কিছু নেই, লাইট জ্বালানো হয়, সেই রাত্রে কোনো রকমভাবে ঘুমায়, কাটায়। পরের দিন সকালবেলা সে ফেসবুক থেকে সরাসরি আমাকে কন্ট্যাক্ট করে আমাকে রিকোয়েস্ট করে, দাদা আপনি আমাকে বাঁচান, নাহলে আমি মরে যাব। আমার কেন, কি হয়েছে, এমন কি হলো? এবং এর মধ্যে একটা ছোট ঘটনা আমি মিস করে গেছি। এর আগে ছেলেটির মা অনেকবার দেখেছেন ওই যে বাড়ির পেছনে যে নারকেল গাছ এবং খেজুর গাছ বলেছিলাম, সন্ধেবেলা যখন উনি সন্ধে দেন ঠিক সেই রকম সময় কোনো একটি অবয়ব, হিউম্যানলি ফিগার, কিন্তু সেটা শ্যাডো, তার চোখ মুখ বোঝা যায় না, কিন্তু বোঝা যায় সেটা একটা কোনো মানুষ, কালো রঙের মানুষের মতো বলা বাহুল্য, উল্টোভাবে কখনো সে নারকেল গাছে উঠছে, আবার কখনো সে নারকেল গাছ থেকে নিচে নামছে। এটা ওর মা দেখেছে। ওর মা দেখে ছেলেকে বলেছে। ছেলে বলেছে ওইদিকে জানলার খোলার দরকার নেই, ওইদিকে আর কিছু দেখবে না, আর ওইদিকে সন্ধ্যাবেলার পর যাবে না। এবং তারপরেই ঘটে এই ঘটনাটা সরাসরি তার বাড়িতে। এই ঘটনা হওয়ার পরের দিন সকালবেলা ছেলেটির বাবা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, কোনো অজানা কারণে অসুস্থ হয়ে পড়ে এবং এমার্জেন্সিতে নিয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নেওয়া হয়। এবং ওই হসপিটাল থেকেই ছেলেটি বসে আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করে এবং ওখান থেকেই ছেলেটি আমাকে তার ঘটনাটা বলে যে এরকম ঘটনা ঘটে গেছে, দাদা আমি কি করব। আমি ছেলেটিকে বলি যে আপনি দেখুন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করেছে নাকি, বা এটা কোনো প্রেরিত জিনিস নাকি। তখন ছেলেটি বলেন, মানে এটা কি করে বুঝবো? তো আমি তখন ওনাকে বলি যে আপনি পাতিলেবু নিয়ে বালিশের তলায় রেখে আপনারা 3 জনেই ঘুমাবেন। আর একটি পাতিলেবু বাড়ির মেঝের মধ্যে রেখে দেবেন। পরের দিন সকালবেলা উঠে পাতিলেবুটার মধ্যে কি চেঞ্জ হয়েছে সেটা আমাকে ছবি তুলে পাঠাবেন। মেঝের লেবুটা হয়তো খুঁজে পাবেন না, খুব স্বাভাবিক, আপনি যে ধরনের ঘটনা বলছেন। তো বালিশের তলার লেবুগুলো আপনি পাবেন। যদি প্রথম দিন কোনো চেঞ্জেস না বুঝতে পারেন, তাহলে এটাকে বোঝার জন্য একই পাতিলেবু আপনাকে আরও টানা 6 দিন ইউজ করতে হবে, মানে 1 সপ্তাহ টানা ওই একটা পাতিলেবু ইউজ করে যেতে হবে। এবং কারুর পাতিলেবু কেউ ছোবেন না, যার যার পাতিলেবু সে হাতে নেবেন, সে তার বালিশের তলায় রাখবেন। পরের দিন যদি সকালে চেঞ্জেস থাকলো ভালো, না হলে সেই পাতিলেবুটাকে আবার পরের দিন আপনি তুলে রাখবেন কোথাও, পরের দিন আবার বালিশের তলায় রেখে ঘুমাবেন। দেখুন চেঞ্জেসটা কী হয়। খুব অদ্ভুতভাবে পরের দিন সকালবেলা, কারণ ছেলেটির বাবা তো হসপিটালে ছিল, ছেলেটি এবং
ছেলেটির মা পাতিলেবু রিচুয়াল রাত্রিবেলা করেন, এবং যে ফলটা উনি পান এবং যে মেঝেতে যে লেবুটা রেখেছিলেন সেটা পরের দিন উনি দেখাতে পারেননি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরের দিন সকালবেলা যখন লেবুটা পায় তখন যেটা দেখা যায়, ছেলেটার লেবুতে কোনো চেঞ্জ নেই। ঘরের মেঝেতে যে লেবুটা রাখা ছিল সেই লেবুটা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ছেলেটার মায়ের বালিশের তলায় যে লেবুটা ছিল সেই লেবুটাকে যেন কেউ ক্ষতবিক্ষত করে দিয়েছে। ছেলেটার যা বর্ণনা। তো তারপরে আমি বলি যে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, যে লেবুটা আপনার মায়ের বালিশের তলায় রাখা ছিল আপনার মায়ের ওপরেই এফেক্টটা দিয়েছে, তার মানে ধরেই নেওয়া যেতে পারে যেটা কোনো ব্ল্যাক ম্যাজিক। আপনি কোনো ভালো তান্ত্রিককে দেখান, এবং যেটা মনে হচ্ছে এটা আপনাদের পারিবারিক কোনো ব্যাপার, কেউ আপনাদের ওপর বা আপনার মায়ের ওপরে ব্ল্যাক ম্যাজিক করছে। তখন আমি ডিটেলে জানতে চাই ছেলেটার কাছে, এই যে আপনারা বাড়িটা কিনেছেন, এই বাড়িটা কেন কিনলেন? তখন যে ঘটনাটা শুনি খুব আশ্চর্য হই, এই ছেলেটি তার বাবা কাকা জেঠুর সঙ্গে থাকতেন মা বাবাকে নিয়ে। বাবার একটা পোর্শন ছিল। ছেলেটির যে মামার বাড়ি, অর্থাৎ ছেলেটির মায়ের বাপের বাড়ি, তারা খুব বৃত্তশালী লোকজন, এবং ছেলেটির বাবার যে বাড়িটা, মানে ছেলেটির যে অ্যাকচুয়াল বাড়িটা, সেখানে ভাইদের মধ্যে কিছু গন্ডগোল হয় এবং বহু দিন যাবৎ গন্ডগোল চলছিল। সেই মানসিক অশান্তি না মানে ধরে রাখতে পেরে বাড়িটাকে ওরা ছেড়ে দেয়, পরিত্যক্ত ওরা ছেড়ে দেয় এবং ওদের পাট্টা নিয়ে বেরিয়ে আসে। এবং এর মাঝখানে ছেলেটির মামার বাড়ির কিছু সম্পত্তি বিক্রি হয়। ছেলেটির মা হচ্ছে বাড়ির ছোট, যে কারণে খুব আদরের, এবং ছেলেটির দাদু বেঁচে আছে তখনও। ছেলেটির দাদু তার মাকে প্রপার্টির ম্যাক্সিমাম ভাগটা তাকে দেয়, এটাই হচ্ছে তার মামাদের রাগ, যে কারণে তার মামারা তার বোনের ক্ষতি করতে বিন্দুমাত্র ছাড়েনি, এবং সেখান থেকেই ব্ল্যাক ম্যাজিকটাকে করা হয় এবং প্রেত চালান করা হয়, যাতে ওই প্রপার্টি থেকে ওরা বেরিয়ে যায় এবং তার ভাগটা কোনোভাবে এরা নিতে পারে। এটা হচ্ছে আজকে ঘটনার সারাংশ। আমরা এটা ক্লিনজিংয়ে যাইনি, আমরা ঘটনার সত্যতা যাচাই করিনি, তবে আমার রেফারেন্সে একটা জায়গায় ওনারা গেছিলেন ক্লিনজিংয়ের জন্য বা প্রপার্টিটাকে ক্লিয়ার করার জন্য। সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি, এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। ওই জমির মধ্যে যেটি পোতা ছিল সেটাকেও রিকভার করা গেছে। বাড়ির পেছন দিকে কেউ, মানে এই জমিটা যখন ওরা কেনে বাড়ি সমেত, তার আগে যারা এই ফ্যামিলিতে থাকতো তাদেরও ক্ষতি করা ছিল। সেই জমির নিচে এটি হাড়ির মধ্যে, মাটির হাড়ির মধ্যে বহু তন্ত্র সামগ্রী একত্রিত করে তাকে জাগরণ করে সেটাই জমির মধ্যে পোতা ছিল, এবং সেই জমিতে ওই বাড়িটা জমি সমেত এরা কেনে। এই দুটো জিনিস কম্বাইন হয়ে গিয়ে এতটা ভয়ানক পরিস্থিতি ওদের ফ্যামিলির মধ্যে তৈরি হয়। তো আমি সবার জন্য এটা অনুরোধ করবো, আজকে এই ঘটনাটা আপনাদের সামনে বলার একটাই কারণ, আপনারাও যখন কোনো নতুন প্রপার্টি কিনবেন বা এরকম ধরনের পুরনো কোনো বাড়ি কিনবেন, সবসময় চেষ্টা করবেন কোনো বাস্তুবিদ বা কোনো ভালো বড় মাপের তান্ত্রিক তাদেরকে দিয়ে জমির মাটি পরীক্ষা করিয়ে নেওয়ার। কারণ তান্ত্রিকদের একটা ক্ষমতা আছে বা স্পেশাল একটি পাওয়ার আছে, যেখানে তারা জমিতে পা রেখে বা জমির মাটি চালনা করে বলে দিতে পারে সেই জমিতে কোনো বাস্তুদোষ আছে নাকি। বলার একটাই কারণ, জমি, বাড়ি, গাড়ি, বিয়ে, এগুলো ওপরওয়ালার দেওয়া, খুব ভাগ্যের ব্যাপার। এটা কখনো আপনাকে রাজা থেকে ভিখিরি বানিয়ে দিতে পারে, আবার কখনো ভিখিরি থেকে আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। তো সুতরাং যেটাই হোক, এটাই হচ্ছে অস্বাভাবিক বদল আপনার জীবনে, যেটা কাঙ্ক্ষিত বদল নয়। আগামী দিন খুব সাবধানে থাকবেন এই ধরনের কোনো প্রপার্টি কেনার আগে, বিশেষ করে পুরনো কোনো প্রপার্টি জমি কেনার সময়। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এটাকে চেক করিয়ে নেবেন, যেখান থেকে পারবেন যেভাবে হোক চেক করিয়ে নেবেন। তাতে আশা করি এই ধরনের জিনিসের হাত থেকে আপনারা অনেক দূরে থাকতে পারবেন। সবসময় আমাদের পক্ষে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে ধরা সম্ভব হয় না, সবসময় জানা সম্ভব হয় না। বহু দিন যাবৎ এই ফিল্ডে কাজ করার জন্য লোকের ঘটনাগুলো শুনতে 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 আমাদের মধ্যে একটা
ধারণা হয়ে গেছে যে শোনার পরেই আমরা বুঝতে পারি যে জিনিসটা কোন দিকে টার্ন করতে পারে, কি হতে পারে। তখন আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিই। এখানেও আমার সেই ইনটিউশনটা কাজ করেছিল। তাই জন্য আমি ওনাকে বলেছিলাম, উনি গেছেন এবং উনি এখন আগের থেকে ওনার অনেকটা বেটার, জিনিসগুলো রিকভারি হয়েছে। তবে একটা বড় পুজো ওখানে করতে হবে, সেটা উনিই করবেন। যেখানে পাঠিয়েছিলাম তিনিই করে দেবেন। করে এটাকে আগামী দিনের মতন পুরোটাকে ক্লিয়ার করা হবে। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার বেশ কিছু মজার জিনিস আপনাদের সামনে আসতে চলেছে, খুব ভালো জিনিস। সেটার জন্য জুড়ে থাকুন। যারা এই চ্যানেলে নতুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই জুড়ে থাকবেন। নমস্কার। মাঝখানে টিপবো তো